যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্র সেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে। অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। এই 7 দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি, তিনি এসে 2-1 দিনের ভিতরে ভোটার হবেন। তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই, আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থিতা করার কোনো সুযোগ নেই, তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন, যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই 7 দিনের যে কয়দিন থাকবেন, 7 দিন বা 10 দিন, এর ভিতরেই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন। তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক। এই 7 দিনের ভিতরে মোটামুটি এই 2টি কাজ করবেন। 2টি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন, যেহেতু তিনি আসছেন একটা ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন। তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই। এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থিতা করার জন্য, এইগুলো ঠিকঠাক করবেন, তারপরে তিনি আবার ফিরে যাবেন, এরপরে আবার স্থায়ীভাবে আসবেন। তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে, জড়ো করা হয়েছে। ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে 10টি ট্রেন ভাড়া করা হয়েছে, সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে। যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে। আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো। তবে খেয়াল রাখা দরকার, আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম, রিজভী আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন, এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, দলীয় কোন্দলের ঘটনা না ঘটে, দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। যেহেতু এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের ভিতরে মারামারি করে 205 জন, সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে। আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ব্যাপারেও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার। আর সর্বশেষ, যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক, তো একটু বিশৃঙ্খলভাবে এলোমেলোভাবে বলছি। তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি, যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকেই কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি ওসমান হাদির বিপক্ষে নেমে গেছে। এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে, ঠিক কি জন্য, কোন অপরাধের কারণে তারা ওসমান হাদির বিপক্ষে অবস্থান নিল। এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মণি তিনি আব্দুল নূর তুষারের সাথে এক টকশোতে উপস্থিত হয়ে ওসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন, তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই, অপু উকিলদের সাথে বসে বসে এসি রুমের ভিতরে টকশো করেছে, আর ওই টকশোর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে। এই হচ্ছে নীলুফার মনি। আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন। একটি ছেলে 32 বছর বয়স, তার জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, চোখের পানি ফেলে হাহাকার করছে। কি জন্য, কি অর্জন করলো সে? আর আপনারা কি অর্জন করছেন যে মানুষ আপনাদেরকে থুতু দিচ্ছে, ঘৃণা করছে? যে 3টি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে। নাম্বার 1, তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে, এই ওয়াদা ভারতকে করতে হয়েছে। দ্বিতীয়, শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে
গোলামির চুক্তি, সবগুলো পুনর্জীবিত করতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। আর তৃতীয়ত, জুলাই বলে যে জিনিস বাংলাদেশে সংগঠিত হয়েছে, এটি যতটা পারা যায়, যেভাবে পারা যায় মুছে দিতে হবে। আমরা শহীদ উসমান হাদির সাথে বিএনপির নেতাকর্মীদের আচরণের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ইতিমধ্যে জুলাই মুছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ক্ষমতায় যাবার আগেই। বাকি কাজ তারা ক্ষমতায় এসে করবে। এখন এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু তারেক রহমানকে একটু ভেবে দেখতে হবে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি? ভারত নাকি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে? শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে? সেরকম একটা সন্দেহ দানা বেঁধে ওঠে দৈনিক আমার দেশের এই প্রতিবেদনে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সিপিআইএম নেতার মন্তব্য, হাসিনাকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ভারত। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায়, গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ভারত। কিন্তু সেটা শেখ হাসিনাকে ফেরত দিতে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে, সেখানেই একটু বোধহয় তথ্যের গলদ থেকে যায়। কি বলছে নিউজটা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করেছেন, তার মন্তব্যকেই উদ্ধৃতি করা হয়েছে এখানে। কলকাতায় গতকালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা বলেছেন। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না। তার কারণ হিসেবে তিনি বলছেন, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। যুক্তরাষ্ট্র নাকি মোদি সরকারকে নিষেধ করেছে শেখ হাসিনা নিয়ে কথা না বলতে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি। মোহাম্মদ সেলিম, সিপিআইএমের এই নেতা, তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে, অর্থাৎ মোদি সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের উপরে নির্ভর করছে। এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে বিজয়ী হলেন, বিজয়ী হওয়ার পরে নরেন্দ্র মোদি যখন তাকে শুভেচ্ছা জানাতে গেলেন, সেই দুজনের সামনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ব্যাপারটা আমি আমার বন্ধু মোদির উপরে ছেড়ে দিচ্ছি। তারপর থেকেই ভাবনা ছিল যে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের মানে মিলে মিশে আঁতাত করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে, মানে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করবেন। সেই চেষ্টাকে এখনও অব্যাহত রয়েছে। মাঝখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে ফাটল ধরতে। সেই ফাটল শুল্ক আরোপের বিষয় নিয়ে ফাটল ছিল, বাণিজ্য ফাটল ছিল। এরই মাঝে ভারত বেঁকে বসে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক যখন অনেক বেশি ঝালাই করে ফেলছিল, তখন যুক্তরাষ্ট্রের আবারও জ্ঞান ফেরে এবং ভারতের সঙ্গে তারা কিন্তু রীতিমতো প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে। তার মানে তাদের বন্ধুত্ব আবার আগের জায়গায় গিয়েছে। আগের জায়গায় যখন বন্ধুত্ব গিয়েছে, তখন এই সিপিআইএমের এই নেতা মোহাম্মদ সেলিমের মন্তব্যটা কি বোঝায়? ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনাকে ভারত তখনই বাংলাদেশের কাছে ফেরত দেবে যখন যুক্তরাষ্ট্র বলবে যে তুমি ফেরত দিয়ে দাও, এবং শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাংলাদেশ সরকার কার্যকর করবে। ব্যাপারটা কি তাই, নাকি ব্যাপারটা এত সহজ না? ব্যাপারটা একটু বাঁকা, মানে আঙুল একটু বাঁকা করে ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা কি অন্যরকম, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আঁতাত করে ভারত চাইছে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, সেই দিকে আগাচ্ছে ভারত। পরিকল্পনাটা আমাদের কাছে ক্লিয়ার না, তবে আমার দেশের করা এই সংবাদটা বেশ চাঞ্চল্যকর একটা খবর। এই খবরটা অনেক কিছুর সিগন্যাল বোধহয় দিচ্ছে। সিগন্যাল যেটাই দিক, আমরা চাই কোনো ধরনের কোনো
বাজে পরিস্থিতি যেন তৈরি না হয়, ভারত বাংলাদেশ এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তাপ যেন আর না বাড়ে, এবং সম্পর্কটা যে তলানিতে নেমেছে সেই তলানি থেকে অন্তত যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা অন্তত স্বাভাবিকের দিকে যেন আসে, মোটামুটি বন্ধুত্বের পর্যায়েও অন্তত যেন যেতে পারে। নির্বাচন ঘনিয়ে আসছে, অথচ বিএনপির মনের মতো কিছুই ঘটছে না। মির্জা ফখরুলের সমস্ত হিসাব এলোমেলো। এজন্য হতাশ হয়ে মির্জা ফখরুল এখন বলছেন ব্যক্তিমহল ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। এইটার অর্থ কি জানেন? এটা খুব ডেঞ্জারাস কথা। মির্জা ফখরুল সামনে অন্ধকার দেখছেন। ব্যক্তিমহল আবার কারা? এবং ট্রানজিশনাল প্রসেসটা কি? ট্রানজিশনাল প্রসেসের যে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা, ওইটা মির্জা ফখরুল বোঝান নাই। মির্জা ফখরুল বুঝিয়েছেন যে ইউনূস সরকার থেকে বিএনপি ক্ষমতা আসবে, ওইটা হচ্ছে ট্রানজিশনাল প্রসেস। মানে তাদের কাছে কোনো বিপ্লব পরিবর্তন এগুলো কিছু না, জাস্ট একটা ট্রানজিশন। আওয়ামী লীগ গেছে, ইউনূস এসেছে, এখন বিএনপি আসবে। তারা এইভাবে ট্রানজিশনটা দেখে, কিন্তু সেই ট্রানজিশনের স্বপ্ন পূরণ হচ্ছে না, মনের মতো কিছুই হচ্ছে না। এখন মূলত মির্জা ফখরুল ইঙ্গিত করেছেন যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে না, এই বিষয়ে মোটামুটি একটা একমত হয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাস্ট কৃষি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলুর রহমানের নাম উঠে এসেছে, বা আরো যে কেউ হতে পারে। এখন যেই আসুক, জাহাঙ্গীরকে পরিবর্তন করলেই বিএনপির জন্য একটা কঠিন মারা খাওয়া। এর মানে খলিলুর রহমান আসুক আর ইউনূস নিজে দায়িত্ব নিক, বিএনপির জন্য খুব খারাপ অবস্থা। এই উপদেষ্টা পরিষদে এখন রদবদল, যেটা মঙ্গলবার করার কথা ছিল, শপথের কথা ছিল, এখন আবার একটু ডিলে করা হয়েছে। আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো শপথ শুনতেও পারেন অনেকে। এগুলো মূলত বিএনপি একদম চায় না, কারণ বিএনপি সব সাজিয়েছে নিজেদের মতো করে, সবকিছু ম্যানেজ করেছে। এখন নতুন কেউ এসে যদি সব উল্টোপাল্টা করে দেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে বিএনপি ভয় পায়, আর তাকেই ওই ব্যক্তি হিসাবে খলিলুর রহমানকে এবং ইউনূসকে টার্গেট করছে বিএনপি। কেন? খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বেশ আগেই, 13 জুনের আগে সংবাদ সম্মেলন করে বিএনপি ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে 13 জনের পর চুপচাপ, কিন্তু এই ডক্টর খলিলুর রহমান ভারতের বিরুদ্ধে সোচ্চার, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়ানো হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে, এটা কিন্তু ডক্টর খলিলুর রহমানের কারণে। এই কারণে বিএনপি কিন্তু ডক্টর খলিলুর রহমানকে আমেরিকার দালাল বলেছে, এবং বিএনপির লোকজন এই খলিলুর রহমানের শালি বিয়ে দিচ্ছে ইহুদির কাছে, অমুক তমুক, তিনি মার্কিন নাগরিক, নানান প্রচারণা। কেন? ভারত বিরোধী। এখন ভারতের রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সুন্দরভাবে প্রশাসন অনেকটা সাজিয়েছে, এমনকি ওয়াকারের সাথেও বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন খলিলুর রহমান আসলে তো সব উলট পালট করে দিবেন। তাহলে ওই যে ইউনূস থেকে সুরসুরিয়ে বিএনপি ক্ষমতা আসবে, যেটাকে মির্জা ফখরুল ট্রানজিশনাল প্রসেস বলছেন, সেই ট্রানজিশনাল প্রসেস বাধাগ্রস্ত হবে। এর মানে ইউনূস সরকারকে বিএনপি যেভাবে চায়, বিএনপি যেভাবে সাজাচ্ছে, এর বাইরে কিছু হলেই যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে চায়, এই সুর নিয়ে এসেছে বিএনপি। কিন্তু আসলে কি? আসলে বাস্তবতা হচ্ছে যে বিএনপির মন মতো কিছুই হচ্ছে না, কিছুই ঘটছে না, আর ঘটবেও না। তারেক রহমান দেশে আসলেও হয়তো আবার চলে যাবেন, এই প্রেক্ষাপট তৈরি হতে পারে। দেখেন, বিএনপির প্রার্থীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, এর মানে প্রায় গ্রেপ্তার। এবং ভারতের যে সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, যারা বাংলাদেশ দূতাবাসকে আক্রমণ করে, যে জঙ্গিরা,